আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে খাদ্যের অভাব নেই, হবেও না কোনোদিন, দৃঢ়তার সাথে বললেন প্রধানমন্ত্রী। সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ কৃষিমন্ত্রী। মন্দিরে হামলাকারী বিএনপি জামাতের এবার আর ছাড় নেই বলেছেন মন্ত্রীরা। সরকারি এর হোতা দাবি বিএনপির নেতাদের। ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত 7, এক পরিবারেরই 4 জন, আহত 8, কয়েকজনের অবস্থা শঙ্কাজনক। করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি, মৃত্যু নেমেছে 6, বাড়ছে ডেঙ্গুর বিস্তার। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী, বেশি আক্রান্ত শিশুরা। মাস্কাটে টি-20 বিশ্বকাপের বাছাই শুরু কাল। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টাইগারদের চ্যালেঞ্জ ছুড়লেন স্কটিশ কোচ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আর কোনোদিন খাদ্যের অভাব হবে না, কেউ চক্রান্ত করেও তেমন পরিস্থিতি তৈরি করতে পারবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বিএনপি সরকারের এই নীতিই ছিল না। শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষি গবেষণা, কৃষিতে ভর্তুকি, যান্ত্রিকীকরণ সহ কৃষির উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সবার জন্য খাদ্য নিশ্চিত করার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব, অনেক দেশ খুব দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতার ভাষা বলতে হয় যে বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করে যাব। হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে আমাদের নীতি। এবং খাদ্যের জন্য অন্যের মুখাপেক্ষী রাখার বিএনপি নীতির সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন বিশ্বব্যাংক সহ দাতাদের নিষেধ অমান্য করে কৃষিতে ভর্তুকি দেওয়ার কথা। আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো, তখনকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং খালেদা জিয়া সহ তাদের কাছ থেকে এই বক্তব্যটা আসলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল, অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত, ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট, 96 সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? আমার দেশের মানুষের খাদ্যটা আগে। শুধু কৃষিপণ্য উৎপাদন নয়, একই সঙ্গে প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, তবে এটি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রান্তিক চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে কৃষিকে আরও বাণিজ্যিকীকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাইনুল শোভনের রিপোর্ট। একটা সময় ছিল যখন চাল ডালের মতো মৌলিক খাদ্য যোগান নিশ্চিতে মূল ভরসায় ছিল আমদানি নির্ভরতা, কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষিবান্ধব নীতি ও উচ্চ ফলনশীল জাতের কারণে ক্রমেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে দেশ। চলতি মৌসুমেও চালের উৎপাদন হয়েছে 3,64,00,000 টন, গম 12 লাখ টন ও ভুট্টার ফলন হয়েছে 57 লাখ টন। আলু এবং মৎস্য উৎপাদনেও শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ, কিন্তু চাল উৎপাদনের রেকর্ড মৌসুমেও কমছে না চালের দাম। এছাড়াও বাজারে অনেক জিনিসের দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের কোন পর্যায়ে দেশ? প্রশ্ন ছিল
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। 4 গুণ বৃদ্ধি পেয়েছে খাদ্য উৎপাদন। কাজে দেশে আর ওই খাদ্যের ওই অভাবটা নাই যে দেশে খাদ্য নিয়ে একটা হাহাকার হবে, একটা দুর্ভিক্ষ হবে। বাজার ব্যবস্থাটার এই যে ঢাকার আড়তদার আর ইয়ের মধ্যে বিরাট সমস্যা। এটাকে উন্নত করার জন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্টটাকে আরো উন্নত করেছি। কৃষিমন্ত্রী স্বীকার করে বলেন, ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হলেও অনেক সময় ন্যায্য মূল্য পান না কৃষক। তাই চাষিদের অধিকার নিশ্চিতে কৃষির বাণিজ্যিকীকরণে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার। এটা আমাদের একটা বড় সমস্যা। এখন এই সমস্যাটাও আমাদের দেখতে হবে। এই কৃষক তার পণ্যের সঠিক মূল্য পায় না, কৃষকের আয় বাড়াতে হবে। সেই জন্য আমরা কিন্তু আবার আরেকটা বলছি যে কৃষিটাকে একটা আয়ের পেশা হিসাবে, কমার্শিয়াল এগ্রিকালচার, বাণিজ্যিক। কৃষক শুধু উৎপাদন করবে খাওয়ার জন্য তা না। আমাদের জলবায়ুর প্রভাব রয়েছে, কোভিডের প্রভাব রয়েছে। এর ফলে খাদ্য নিরাপত্তা যে জিনিসটি আছে সেটিকে মাথায় রেখে আমাদেরকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে। যার জন্য কৃষি মন্ত্রণালয়ের অনেক প্রকল্প রয়েছে, অনেক কর্মসূচি রয়েছে। আমরা স্যালাইন যে টলারেন্ট জাতগুলো এগুলো উদ্ভাবন করছি। জনসংখ্যা বাড়ছে প্রতিদিনই, কিন্তু বিপরীত দিকে মানুষের আবাসন নিশ্চিতে কমছে কৃষি জমির পরিমাণ। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর দেশে কৃষি জমির পরিমাণ কমছে ৬৮,৭০০ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানের মতে, ফসলি জমি রক্ষার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সাথে কৃষিতে করোনার প্রভাবকেও নিতে হবে বিশেষ বিবেচনায়। জমি সংরক্ষণ করা 1 নম্বর আমার কাছে চ্যালেঞ্জ। তো সেইখানে আমাদের খুব পরিকল্পিতভাবে কাজ করতে হবে, করে আমাদের এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সহিষ্ণু বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে আমাদের কার্যক্রম হাতে নিতে হবে। সরকারি হিসেবে বর্তমানে দেশের খাদ্য গুদামগুলোয় মজুদ আছে 15 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আরও খাদ্যশস্য মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। আর এজন্য সরকারি খাদ্য গুদামের সংখ্যা বাড়ানোর উপরও জোর দেন কৃষি সংশ্লিষ্টরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দুদের মন্দিরে হামলাকারীরা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে জড়িত বিএনপি জামাত। ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেসব জেলা থেকে তথ্য গোপন করে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে, আওয়ামী লীগ তা তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল বারবার সহিংসতার সুযোগ খুঁজছে, এবার তাদের ছাড় দেওয়া হবে না। আজকে তারা অতি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিয়ে কুমিল্লায়, আজকে চাঁদপুরে, বেগমগঞ্জে সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, হিন্দুদের প্রতিমা ভাঙচুর করেছে, মন্দিরে হামলা করেছে। এই অপশক্তি আমাদের সকলের শত্রু। এই অপশক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমাদের শত্রু। এই অভিন্ন শত্রুকে আমাদের রুখতে হবে, এদের সমুচিত জবাব দিতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার জন্যই ৭১-এর পরাজিত শক্তিরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যারা কাজ করবেন, দলে ধর্মে ধর্মে বিবাদ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সবাইকে স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। আপনাদের স্ব অবস্থান থেকে প্রতিটি ইউনিয়নের মেম্বার, প্রতিটি চেয়ারম্যান, প্রতিটি কাউন্সিলর এবং প্রতিটি জনপ্রতিনিধি স্ব অবস্থান থেকে প্রস্তুত হতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই সমস্ত ষড়যন্ত্রকে অবশ্যই মোকাবিলা করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা ও নোয়াখালীর ঘটনায় দুষ্কৃতিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের মুখোমুখি করা হবে। আর জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে চিহ্নিত ধর্ম ব্যবসায়ীরা অপকর্ম করেছে।
অন্যদিকে পরিকল্পিতভাবে গোটা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এদিকে সহিংসতার ঘটনায় নোয়াখালী চৌমুহনী থেকে ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কুমিল্লা ও নোয়াখালীর ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান মন্ত্রী। পবিত্র কোরআন আমাদের হৃদয়ের কোরআন, সেই কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি না এভাবে কোনো মানুষ কোনো ধর্মাবলম্বী এটা করতে পারে। তারপরও হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা। যারা ক্ষুব্ধ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন। আমরা অবশ্যই এর ঘটনার পিছনে কারা, নৈপথ্যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সবাইকে চিহ্নিত করে আমরা সামনে হাজির করব ইনশাআল্লাহ। এদিকে কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীতে হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির ঘুরে দেখেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সুদূর লন্ডনের কাশিম বাজার কুটিতে বসে থাকা পতিত প্রধানমন্ত্রী বিগড়ে যাওয়া রাজপুত্রের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই নোয়াখালীর চৌমুহনী সহ দেশের আরো কয়েকটি জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপর নারকীয় সন্ত্রাস করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, আর বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে এবং আমরা আশা করছি এই ভিন্ন কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে 23 অক্টোবর সারা দেশে গণ অনশন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হামলাগুলো পর্যায়ক্রমিকভাবে 2011 সালের পর থেকে হয়ে আসছে। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। সারা দেশে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত গণ অনশন ও গণ অবস্থান এবং সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে শাহবাগ চত্বরে আর চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে। কুমিল্লা ও নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় বলেন বক্তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নিজেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে সরকার। জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই সরকার তার এজেন্টদের দিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করেছে। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, জামিন ও উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মী সভায় মির্জা ফখরুল বলেন, এই সরকার মুখেই কেবল গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেশে কোনো বাক স্বাধীনতা নেই। আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করবে বলেও জানান তিনি। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের উপজেলার যিনি সভাপতি, তিনি কাল রাত্রে আমাকে ফোন করেছিলেন, যেখানে তাদের সামনে পুলিশ ল্যাবের সামনে ওই সন্ত্রাসী কিছু লোক, আওয়ামী সন্ত্রাসী লোকেরা তারা ভাঙচুর করলো, আর পরবর্তীকালে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বন্ধুগণ, এটাই বাস্তবতা। কি বলে সার্চ কমিটি? কিসের সার্চ কমিটি? সার্চ কমিটি তো করবেন আপনারা, যাকে পছন্দ হবে তাকে দিয়ে সার্চ কমিটি করবেন। সেই সার্চ কমিটি আবার একটা ওই হুদা মার্কা একটা নির্বাচন কমিশন তৈরি করবে, যারা আগের রাত্রেই ভোট হয়ে গেছে বলে ঘোষণা দিয়ে দেবে। ওই ফাঁদে আর দেশবাসী পা দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ কল্যাণ পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লার ঘটনা ষড়যন্ত্রের অংশ, যা নিয়ে একটি মহল রাজনীতি করছে। দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
কথা বলেন নির্বাচন নিয়েও। যদি আগামীতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন না হয়, এই নেক্সট নির্বাচন, পরবর্তী নির্বাচন, তাহলে কিন্তু দেশের মানুষ বসে থাকবে না। তাদের যে এই যে পুঞ্জীভূত রোষ ক্ষোভ একদিন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হবে। অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার মামলাটি জামিনযোগ্য হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। দেশনেত্রীর উন্নত মানের চিকিৎসা দরকার, এই কথা ঠিক, কিন্তু ওনাকে তো উন্নত মানের চিকিৎসা দেবে না এই সরকার। ওনাকে তিলে 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 ওনাকে মেরে ফেলাই হলো সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ময়মনসিংহে ৩০ সালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ৩০ সালে চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহতরা সবাই বাসের যাত্রী। এরা হলেন ফুলপুর উপজেলার হুজু, তার স্ত্রী ফাতেমা, ছেলে আবদুল্লাহ ও মেয়ে আজমিনা। অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 2টি বাস প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় শেরপুরগামী রহিম পরিবহনের বাসটি। করোনায় দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। গেল 7 মাসে এটি সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭,৭৫২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, 24 ঘন্টায় 15,580 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 293 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,65,174 জন। নতুন 442 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,27,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.77, শনাক্তের হার 1.88 এবং সুস্থতার হার 97.58%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে 1 জন করে। রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি কোনো অবস্থাতেই কমছে না। প্রতিদিন শত শত নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই রোগীর বড় একটি অংশই শিশু। ঢাকা শিশু হাসপাতালে অন্যান্য রোগীদের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত শিশুদের চাপও বেশ। এদিকে গত 24 ঘন্টায় আরও 183 নতুন রোগী সহ দেশে মোট 869 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন শত শত শিশু নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত শিশুদের নিয়ে এই হাসপাতালে ছুটে আসছেন স্বজনরা। হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত ওয়ার্ডের সবকটিতেই ভর্তি আছে গুরুতর রোগীরা, যাদের বেশিরভাগই রাজধানী ঢাকার। 106 জ্বর উঠছিল, এখানে আসার পরে 3 দিন পর থেকে জ্বর কমে গেছে। পেশেন্টটা কমে যাচ্ছে, এটা উপর দিকে উঠতেছে না, তো ডাক্তাররা বলছে সে ডেঞ্জার জোনে চলে গেছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে, তবে ওর রক্তের প্লাটিলেট অনেক কম আছে, তো এটার জন্য ওকে অবজারভেশনে রাখছে। রোগীর স্বজনরা জানান, অসুস্থ সন্তানের জন্য রক্ত সংগ্রহ, চিকিৎসা ব্যয় বহন সহ নানা কারণে বেশ উদ্বিগ্ন তারা। রক্ত দিতে হবে আজকে, না দিলে সমস্যা। চাকরিজীবী যারা এই সময় আসলে আমাদের ধাক্কাই আসলে, কারণ আমাদের মাসের নির্দিষ্ট ইনকাম থাকে, ইনকামের মধ্যে চলতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চাপ কিছুটা কমলেও সাধারণ বেড, কেবিন কোনো জায়গা খালি নেই। কতদিন থাকবে সেটা সময় বলে দিবে, কারণ আমাদের গরমকালটা সেটা কিন্তু একটু ব্যাপ্তি সময়টা কিন্তু বেড়েছে, যে কারণে আমাদের যে ডেঙ্গু বলেন বা অন্যান্য ভাইরাস বলেন এবং ইনফেকশাস ডিজিজ বলেন অথবা ওয়াটারবোর্ন ডিজিজ বলেন, সেগুলো কিন্তু বেড়েছে। সেটা কিন্তু মেইনলি গরমকালের ব্যাপ্তিটা বাড়ার কারণে। ডেঙ্গুর প্রকোপ কমাতে মশারি ব্যবহার, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উপর জোর দিয়েছেন ডেঙ্গু রোগীর স্বজন, চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে তালগাছ লাগানোর নামে শত কোটি টাকার দুর্নীতির তদন্তে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, নতুন করে বজ্রপাত নিরোধক শেল্টার নির্মাণে 476 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি হবে কিনা এ নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ এলাকা। এমন প্রেক্ষাপটে দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের গৃহীত কর্মসূচি নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সেখানে রাজধানীর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করতে বরাদ্দ তহবিল নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। এই যে 476 কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন, আমরা আর দেখতে চাই না যে তালগাছ প্রকল্পের মতো এই প্রকল্পের অর্থ গরু ছাগলে খেয়ে ফেলুক, এই প্রকল্পের অর্থ যাতে গচ্ছা না যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে আর তালগাছ ব্যবহার করা হবে না। 1 কোটি তালগাছের যে প্রকল্প ছিল সেটা কত, আমরা যতটুকু জেনেছি যে পর্যন্ত 38 লক্ষ তালগাছ রোপণ করা হয়েছে, বাকিগুলো এখন হয়নি এবং এই তহবিল কোথায় আছে সেটার জন্য আমরা তদন্ত দিয়েছি। তদন্ত রিপোর্টের পরে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা আর তালগাছের মধ্যে নাই, আমরা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বজ্র ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। পরে ছায়া সংসদে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট প্রসঙ্গ, কাল শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব। ওমানে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। মাঠে নামার আগেই টাইগারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্কটিশ কোচ শেন বার্জার। বলেছেন, ওমান ও পাপুয়া নিউগিনির চেয়ে ভালো দল নয় বাংলাদেশ। তবে স্কটিশ কোচের এই চ্যালেঞ্জের জবাব না দিয়েই টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, প্রথম পর্বে টানা 3 ম্যাচ জিতেই সুপার 12-এ খেলবে বাংলাদেশ। আয়োজকের দায়িত্ব পেয়ে অল্প সময়ের মধ্যেই পাহাড়ের কোলে অসাধারণ এক স্টেডিয়াম তৈরি করেছে ওমান। যদিও শেষ সময়েও চলছে স্টেডিয়ামের ঘষা মাজার কাজ। ওমান স্টেডিয়াম প্রস্তুতের সময় বেশি না পেলেও বাংলাদেশ প্রস্তুতির সময় পেয়েছে অঢেল। ঘরের মাঠে লো উইকেট ছেড়ে স্পোর্টিং উইকেটে অনুশীলন করেছে, খেলেছে 3টি ম্যাচ। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে পরাজয় সংখ্যা আরও বাড়িয়েছে টাইগার ভক্তদের মনে। প্রতিপক্ষের প্রতি সমীহ আছে, তবে সবগুলো ম্যাচ জিতেই পরের পর্বে যাওয়ার আশা টাইগার অধিনায়কের। আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ হেরেছি, আমার মনে হয় যে ওটা কোনো এফেক্ট করবে না। আমার মনে হয় যে উই আর রেডি টু গো টু ইন টুমরোজ গেম। আমার মনে হয় যে টিমের আত্মবিশ্বাস আগের মতোই আছে এবং আই হোপ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারবো। বেশ কয়েকটা স্টেপ আমাদের পার করতে হবে, কিছু ব্যারিয়ার আছে, ওই জিনিসটা আমরা ভাঙতে চাই এবং যতটা সম্ভব উই ওয়ান্ট টু উইন অ্যাজ মেনি গেমস অ্যাজ উই ক্যান। তো এই জিনিসগুলো আমাদের মাথায় আছে, বাট আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আইপিএল খেলে ক্লান্ত সাকিব, ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে ছিলেন না রিয়াদ, ছন্দে নেই মুশফিক। এই 3 জনই দলের মূল ভরসা। তবে শঙ্কার কিছু দেখছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব হি ইজ ফুললি অ্যাভেলেবল, ইনশাআল্লাহ হি উইল বি উইথ আস। আর মুশফিকের যে বিষয়টা, আমরা সবাই জানি যে মুশফিক কতটা ভ্যালুয়েবল আমাদের টিমের জন্য। তো একটা জাস্ট ভালো ইনিংস, একটা ভালো শুরু, প্রবাবলি ওর ওই কনফিডেন্স লেভেলটা আবার আগের জায়গায় নিয়ে আসবে এবং এটা আমরা সবাই বিশ্বাস করি। ওমানের উইকেটে পেসারদের উপরই ভরসা রাখতে চান টাইগার অধিনায়ক। ওমানের আবহাওয়া এই সময় অনেকটাই সহনীয়, তারপরও টাইগারদের কপালে চিন্তার ঘাম। স্কটল্যান্ড, ওমান কিংবা পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়টাই স্বাভাবিক ধরে নিচ্ছে ক্রিকেট ভক্তরা। এর বিপরীতটাই হলে বরঞ্চ হবে অঘটন। তবে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশ্বস্ত করতে চাইলেন, 3টি ম্যাচেই জয় নিয়ে পরের পর্বে যেতে চান তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, মাস্কাট, ওমান।
সারাদিন রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা বেশ উত্তপ্ত থাকলেও সন্ধ্যার বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। অক্টোবরের মাঝামাঝিতেও রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা বেশ উত্তপ্ত। আবহাওয়া অফিস আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টি শুরু হয়। ঢাকার আশপাশেও দুপুরের পর বৃষ্টি নামে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর ও ঢাকার কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে 2-1 দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। বাতাসে কিন্তু আপনার এখন জলীয় বাষ্পের পরিমাণটা বেশি। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আপনার কিন্তু ভ্যাপসা গরমটা অনুভূত হচ্ছে। মানুষের শরীরে মানে ঘামটা কিন্তু শুকাচ্ছে না। বর্তমান যে অবস্থাটা রয়েছে এটা আগামী কালকেও থাকবে, তবে গতকালকে বা যেরকম তীব্রতা ছিল এর চাইতে কম হবে, বেশি হবে না, এবং আগামী কালকের পর থেকে এটা কমে আসবে। দেশে মাদকের সবচেয়ে বড় চালান 5 কেজি আইস সহ 2 জনকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব, যার মূল্য 12.5 কোটি টাকা। বাংলাদেশে আইসের প্রসার ঘটাতে মাদক ব্যবসায়ীদের মিয়ানমার থেকে বাকিতে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। 2010 সালে দেশে প্রথম ধরা পড়ে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস। বর্তমানে প্রায় প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে মাদকটি। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় টেকনাফের বাসিন্দা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী মোহাম্মদ রফিককে। জব্দ করা হয় 12.5 কোটি টাকা মূল্যর ক্রিস্টাল মেথ বা আইস, সাথে পিস্তল, গুলি, টাকা ও মিয়ানমারের সিম কার্ড। চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ওরফে খোকনের বিরুদ্ধে রয়েছে 7টি মাদক মামলা। আচার এবং পোশাক ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে আসে খোকন, জানান র্যাব কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক একটি অভিজাত শ্রেণীর মধ্যে আইসের আকাশচুম্বী ডিমান্ড রয়েছে এবং এই চালানটি টেকনাফে আসার পরে প্রথমত তারা বিভিন্নভাবে আস্তে আস্তে স্থলপথে তারা চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসে। এই ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, তাদের একটি গাড়ি আসার কথা। এই সিন্ডিকেটের গাড়ি যুগে তারা যেইখানে স্থানান্তর করার কথা, 5-6টি জায়গায় তাদের স্থানান্তর করার কথা এবং স্থানান্তর পরবর্তীতে তাদের অর্থ সংগ্রহ করার কথা, এরকম একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। মিয়ানমারের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে খোকনের। মূলত হুন্ডির মাধ্যমে মাদকের টাকা সেদেশে পাঠানো হতো। আইসের ডিমান্ড এখন আকাশচুম্বী, এই জন্য তারা মূলত কিন্তু ইয়াবার পাশাপাশি আইসকেও তারা বেছে নিয়েছে। তারা কিন্তু এই 1 গ্রাম আইস ওই দেশ থেকে খুব অল্প দামে কিনে 1500 থেকে 2000 টাকায় তারা ক্রয় করে, যেটা বাংলাদেশে আসলে সেটা মিনিমাম 15 থেকে 25,000 টাকাও চলে যায়। পার্শ্ববর্তী দেশে যারা মাদক ব্যবসায়ী তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে যদি কোনো কারণে এরকম আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, সেক্ষেত্রে তাদেরকে পেমেন্ট না করলেও তাদের হচ্ছে। কিছুদিন আগে টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে 5 লাখ পিস ইয়াবা। সেই চালানটিও খোকনের ছিল বলে জানায় র্যাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় থমথমে মাগুরার জাগদল গ্রাম। নিহতদের পরিবারে চলছে মাতম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও মামলা না হলেও আটক করা হয়েছে 4 জনকে। অশান্ত হয়ে উঠেছে ছায়া সুনিবিড় শ্যামল গ্রাম মাগুরার জগদল। ইউনিয়নের নির্বাচন নিয়ে বর্তমান মেম্বার নজরুল ইসলাম ও মেম্বার প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকেলে ব্যাপক সংঘর্ষে নিহত হন দুপক্ষের 4 জন, আহত হন অন্তত 20 জন। এ ঘটনায় থমথমে এলাকার পরিবেশ। শোকে পাগল প্রায় নিহতদের স্বজনরা। লুটপাট ও বাড়িঘরে ভাঙচুরের ভয়ে এলাকা ছেড়েছেন অনেকে। মনি মরে গেছে, ইমরান মরে গেছে, যাওয়ার পরে আমরা যাই দিতে কাজে হওয়ার আগে এলাকা মনির এলাকা 4 জনে ধরে আনে আমাদের সামনে ফেলি। আমরা ভয়তে মালামাল নিয়ে যাচ্ছি, ভাঙচুর হতে পারে। এটা আসলে আতঙ্কে যে পরবর্তীতে লুটপাট হইতে পারে, হামলা হইতে পারে, কারণ এই গ্রামে পূর্বে থেকে এভাবে মার্ডার হচ্ছে, হামলা হচ্ছে এবং সহিংসতা বিরাজ করছে। হত্যা পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ইতিমধ্যেই 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আর কোনো ধরনের বর্তমানে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তি চায় সাধারণ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিরোধী দল না পেয়ে এখন নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কেউ নির্বাচনে অংশ নেবে না। মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শুক্রবার আওয়ামী লীগের 2 মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ চিত্র সারা দেশের। রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে করা সমাবেশে এসব বলেন তিনি। মান্না বলেন, সরকার নিজেরই নিয়ন্ত্রণ নেই, তারা কেমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। অভিযোগ করেন, সব সিন্ডিকেটের সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। কুমিল্লায় পূজা মণ্ডপে পরিকল্পিতভাবে কোরআন শরীফ রাখা হয়েছে উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার মানুষের দৃষ্টি ফেরাতে এসব ইস্যু সামনে আনছে। দাম কমাবার জন্য সিন্ডিকেট ডাকতে হয় এবং দেখা যায় সেই সিন্ডিকেটের নেতা আওয়ামী লীগের, সেই সিন্ডিকেটের সদস্য আওয়ামী লীগের, বাজার নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের লোক, দোকানদার সমিতি যতগুলো আছে তাদের লোক, তারা কাঁদে। যদিও তারা আওয়ামী লীগ করে, তারা ভাগ পায় না, নিজেদের মধ্যে ভাগ নিয়ে গোলমাল। এই যে ভোট একটা দিয়েছে, কোনো বিরোধী দল যায় নাই। ইউনিয়ন কাউন্সিলের ভোটে মারা গেছে কয়েকজন। গতকালকে এক জায়গাতেই গোলাগুলিতে মারামারিতে মারা গেছে 4 জন। এরা মানুষকে মানুষ মনে করে না। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানায় ইভ্যালি কর্তৃপক্ষ। ফেসবুক পোস্টে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে ইভ্যালি কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় ইভ্যালি ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে চায়। সুযোগ পেলে সকলের সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবে। ফেসবুক পোস্টে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে ইভ্যালির এমপ্লয়িরা শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় প্রতিষ্ঠানটির ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ। এ অবস্থায় সার্ভার সহ অফিসের খরচ চালানো এবং এমপ্লয়িদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সার্ভার চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন। এতে অংশ নেন দেশবরেণ্য উলামায়ে কেরাম। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় কর্মী সম্মেলন ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন। এজন্য ভারতবর্ষে ফরায়েজি আন্দোলন ছিল অহিংস। বক্তারা আরও বলেন, ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এটি খুবই হতাশাজনক। শান্তির ধর্ম ইসলামের বাণী সব ধর্মের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহাদুরপুরের পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বানশির মিশ্রা। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মাস্টার্স অফ পাবলিক হেলথ প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নেওয়া সম্ভব। বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কাঠমান্ডুর মনমোহন মেমোরিয়াল ইনস্টিটিউট এবং এর বিভাগীয় প্রধান প্রফেসর দুর্গা মিশ্রা এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ডাক্তার এম শাহিন খান বক্তব্য রাখেন। জাতীয় জাদুঘরে চালু হলো সুইজারল্যান্ড কর্নার। শনিবার জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে এই কর্নারের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিওয়ার্ড। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রে সুইজারল্যান্ড ও বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারণ হবে। সুইডিশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের একটি মাইল ফলক এই সুইস কর্নার। এর মাধ্যমে জাদুঘরের দর্শনার্থীরা একটি গতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে সুইজারল্যান্ডের মূল্যবোধ, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। দেশে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে মিয়ানমার থেকে আরও বেশি পেঁয়াজ আমদানির আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব HM শফিকুজ্জামান। টেকনাফ স্থলবন্দরে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স সভাপতি পারভেজ চৌধুরী, বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক লেফটেন্যান্ট M মুহতাসিম বিল্লাহ শাকিল, রাজস্ব কর্মকর্তা আব্দুন নূর, বন্দরের ব্যবস্থাপক জসিমউদ্দিন চৌধুরী সহ অনেকে।
বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ ফেরদৌস স্বাধীন ফিরোজ, আর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুকুজ্জামান ভূঁইয়া টিপু। 201 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি সহ মোট 15 জন সহসভাপতি রাখা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, কর্তৃত্ববাদী সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন পাভেল, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ অনেকে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি IUBAT কলেজ অফ এগ্রিকালচারাল সায়েন্সের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস 2021 উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রতিনিধি ডক্টর হোমনাথ ভান্ডারী। সভাপতিত্ব করেন IUBAT-র উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব। মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া। এছাড়া বক্তব্য রাখেন অ্যালামনাই এবং প্লেসমেন্ট অফিসের পরিচালক AKM সরফুদ্দিন। ICC T20 বিশ্বকাপের সব খেলা সরাসরি দেখা যাবে অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম র্যাবিট হলে। বিকাশের প্রধান কার্যালয়ে বিকাশ ও র্যাবিট হলের মধ্যে চুক্তি সই হয়। র্যাবিট হলের প্রধান নির্বাহী কর্মকর্তা আসামু রফিকুল্লাহ, সহ প্রতিষ্ঠাতা ও টপ অফ মাইন্ড এর গ্রুপ চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। র্যাবিট হোল অ্যাপে বিকাশে পেমেন্ট করে মাসিক 99 টাকার প্যাকেজ কিংবা দৈনিক 20 টাকার প্যাকেজ কিনে খেলা দেখতে পারবেন গ্রাহক। জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল JCI এর একটি অধ্যায় JCI ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজন করে। সেলেস্টিয়াল টেক লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করা হয়। তৃতীয় লিঙ্গের মানুষের দক্ষতা বৃদ্ধি করে চাকরির সুযোগ করাই কর্মশালার উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন JCI ঢাকা ইন্ডিপেন্ডেন্টের সভাপতি তাসনুবা আহমেদ, আইনি পরামর্শদাতা সারাবান তাহুরা জামান সহ অনেকে। সারা দেশে পূজা মণ্ডপে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাগো হিন্দু পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘরোয়া হকিতে মৌসুমের প্রথম শিরোপা জয় করেছে মেরিনার ইয়াংস। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে সোহানুর রহমান সবুজের জোড়া গোলে আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ক্লাব কাপ হকিতে প্রথম শিরোপাও জিতেছে মেরিনার ইয়াংস। টুর্নামেন্টে 6টি গোল করে সর্বোচ্চ গোলদাতা মেরিনারের মিলন হোসেন। সেরা খেলোয়াড় একই দলের ভারতীয় তারকা অভিষেক। সর্বশেষ 2018 সালে ক্লাব কাপ হকির ফাইনালে মুখোমুখি হয়েছিল মেরিনার ইয়াংস ও ঢাকা আবাহনী। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। প্রায় 3.5 বছর পর হকি মাঠে গড়ালে ক্লাব কাপ হকিতে আবারও একই ফাইনালের পুনরাবৃত্তি। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আবাহনীর, তবে প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। পাল্টা আক্রমণে মামুনুর রহমান চয়নের দলও সফল হয়নি লক্ষ্যভেদে। দ্বিতীয় কোয়ার্টারে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। ম্যাচের শেষ কোয়ার্টারে আবাহনীর পেনাল্টি কর্নারের দাবিতে খেলা বন্ধ থাকে প্রায় 20 মিনিট। পরে খেলা শুরু হলে আক্রমণের ধার বাড়ায় মেরিনার্স। দলের ভারতীয় খেলোয়াড় অভিষেক রিভার্স সুইপে ব্যবধান দ্বিগুণ করেন। খেলার শেষ দিকে সোহান নিজের দ্বিতীয় গোলটি করেন। মধুর প্রতিশোধে ম্যাচ জিতে নেয় মেরিনার্স। ক্লাব কাপ হকির 13 আসরে প্রথম শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে দলটি। I want to make history all the times in my career. তো এটাও আমি মেরিনার্সের মাধ্যমে লিগ চ্যাম্পিয়ন করেছে আগের বার 2016-এ। এবারও মনে করেন যে ক্লাব কাপ চ্যাম্পিয়ন হলাম। মেরিনার্স হকি টিম যতদিন থাকবে ততদিন ইনশাল্লাহ আমরাই মনে রাখবে আমাদের, ইনশাল্লাহ আমরা খুবই খুশি। সবচেয়ে মেন পার্ট হলো আমরা খুব গোছানো এবং আমরা ফ্যামিলিয়ার টিম এবং আমাদের টিমে কোনো সুপারস্টার নেই। আসলে ম্যাচটা খুব ভালো ছিল, কম্পিটিটিভ ছিল। আবাহনীর চেষ্টা করেছে, যেমন আবাহনীর লোকাল সাইড জানে ভালো। আমরা আসলে স্ট্র্যাটেজি অনুযায়ী খেলেছি, সেটাই কাজ করেছে। যেমন আমরা গুরুত্ব দিয়েছিলাম যে ম্যাচের শেষ পর্যন্ত আমরা টেম্পোটা ধরে রাখবো, মানে সেম টেম্পারমেন্টে খেলবো, সেটাতে আমাদের কাজে লেগেছে। এখানে আমরা ভালো রেজাল্ট পেয়েছি আর কি। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ক্লাব কাপ হকির পর্দা নেমেছে। 19 অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া হকির সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগের উত্তাপ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জমকালো আয়োজনে উন্মোচন করা হলো ডিএনসিসি মেয়র কাপের ট্রফি ও জার্সি।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই মেয়র কাপ। ক্রিকেট, ফুটবল ও ভলিবল এই 3টি ডিসিপ্লিনের প্রতিযোগিতা শুরু হবে আগামী 23 নভেম্বর। এতে অংশ নেবে উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল। রাজধানীর একটি হোটেলে ট্রফি ও জার্সি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম সহ অনেকেই। মেয়র কাপের টাইটেল স্পন্সর সাইফ পাওয়ার টেক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে খাদ্যের অভাব নেই, হবেও না কোনোদিন, দৃঢ়তার সাথে বললেন প্রধানমন্ত্রী। সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ কৃষিমন্ত্রীর। মন্দিরে হামলাকারী বিএনপি জামাতের এবার আর ছাড় নেই বলেছেন মন্ত্রীরা। সরকারি এর হোতা দাবি বিএনপি নেতাদের। ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত 7, এক পরিবারেরই 4 জন, আহত 8, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি, মৃত্যু নেমেছে 6, বাড়ছে ডেঙ্গুর বিস্তার। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী, বেশি আক্রান্ত শিশুরা। মাস্কাটে টি-20 বিশ্বকাপের বাছাই শুরু কাল। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টাইগারদের চ্যালেঞ্জ ছুড়লেন স্কটিশ কোচ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।